প্রধানমন্ত্রী তো ভয় পাচ্ছে বলেই তো এই ধরনের কথা বলছি। আমি নিজে নকশালবাদের রাজনীতির সঙ্গে সহমত নই, কিন্তু আমি আজকে গর্বের সঙ্গে নিজেকে দিমাগি নকশাল বলছি। যে কোনো ধরনের প্রতিবাদকে আমি নকশাল বলে দেবো, চাইনিজ বলে দেবো, পাকিস্তানি বলবো, খালিস্তানি বলবো, বাংলাদেশি বলবো, এটা তো হতে পারে না। সকালবেলা উঠে যদি গোবর খায় এবং সে ভোটে বিজেপি গোহারা হারবে। এই বিজেপি এখন শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কামড় দিয়ে লাভ নেই। আব্দুলের ঠাকুমা বা দিদা, মানে যার ছেলে, ছেলে হারিয়েছেন, উনি কিভাবে কাঁদতে কাঁদতে ইনকিলাব জিন্দাবাদ বলছে, এতে মানসিক জোর লাগে। প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা শব্দ, কিন্তু নতুন একটা শব্দ আমরা শুনতে পেলাম, দিমাগি নকশাল। আপনি কি দিমাগি নকশাল? হ্যাঁ, অবশ্যই। মানে যেই পরিপ্রেক্ষিতে উনি দিমাগি নকশাল বলছেন, সেক্ষেত্রে আমরা যারা মানে সুবুদ্ধিসম্পন্ন মানুষ, যারা যুক্তিবাদী মানুষ এবং যারা ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে, তারা সকলেই তো তাহলে দিমাগি নকশাল। রাজনৈতিকভাবে নকশাল আন্দোলনের সঙ্গে আমাদের বিভেদ ছিল, আছে, থাকবে, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে দিমাগি নকশাল কথাটা উনি উচ্চারণ করেছেন, সেই পরিপ্রেক্ষিতে আবার বলতে গেলে আমরা সবাই দিমাগি নকশাল। এখন উনি নকশাল বলতে কি বলেছেন? উনি কি নকশালবাদী আন্দোলনের যারা ভাবনা চিন্তা, সেই কথা বলেছেন? আমার তো সেটা মনে হয়নি। আমার মনে হয়েছে যে কোনো ধরনের প্রতিবাদ, যে কোনো ধরনের মুক্ত চিন্তা, যে কোনো ধরনের ফ্যাসিস্টদের বিরুদ্ধে আওয়াজ তোলাকে উনি দিমাগি নকশাল বলেছেন। এবং এই নকশাল বলছেন আজকে, গতকাল কিছুদিন আগে বলছে ককরোচ বলেছেন, আগামী দিনে তো অন্য কিছু বলবেন। একটা টার্মিনোলজি এগুলো। এবং ওরা যত এই কথাগুলো বলবেন, তত বেশি আরও দেখবেন প্রতিবাদের ঢেউ বাড়বে। ককরোচ জনতা পার্টি আমরা দেখেছি, ককরোচ জনতা পার্টির ঢেউয়ে কি একটা দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। আগামী দিনে এমন না হয়ে যায় দিমাগি নকশাল বলার জন্য অন্য কোনো ফোরাম তৈরি হলো এবং সেই ফোরামের জন্য হয়তো ওনাকে বা ওনার অন্যান্য লোকেদেরকে পদত্যাগ করতে হয়। দিমাগি নকশাল বললেন, তারপরেই কিন্তু আমরা দেখলাম যে সিজেপির মতো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, সেখানে হু হু করে বাড়ছে ফলোয়ার্স। এবারে কি তাহলে প্রধানমন্ত্রীর ভয়ের কোনো কারণ আছে? প্রধানমন্ত্রী তো ভয় পাচ্ছে বলেই তো এই ধরনের কথা বলছে। দেখুন, ধরুন আমি আপনাকে খুব লজিক্যাল জায়গা থেকে বলি। আমি আপনাকে শুরুতেই বললাম যে কথা, যে আমরা নকশাল আন্দোলনের যে রাজনৈতিক ধারা, তার বিরুদ্ধে চিরকাল। এবং সে কারণে আমরা সিপিআইএম বা বামপন্থী রাজনীতির যে ভিন্ন ধারায় আমরা বিশ্বাস করি। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আজকের দিনের গুরুত্বটা এই জায়গায় মানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে নকশাল বলতে উনি যে কথাটা বলছেন, সেই নকশালটা আসলে ওনার ভয় থেকে বলছেন। এটা হচ্ছে উনি প্রতিবাদকে ভয় পাচ্ছেন, উনি প্রতিবাদের ভূত দেখছেন। মানে নকশালবাদ থেকেও এটা বেশি টার্মিনোলজির নকশাল হিসেবে এটা হচ্ছে ওনার ভূত দেখা, ভয় পাওয়া। এবং এই ভয় পাওয়া থেকে উনি কখনো ককরোচ, কখনো নকশাল, কখনো হয়তো অন্য কিছুও বলে দিতে পারেন। এবং এই ধারা চলবে, কারণ 2029 সালের পর বিজেপি আর সরকারে থাকবে না। এবং খালি সরকারে থাকবে না বলে বলছি না, আরও অনেক কিছুই হবে। দেখবেন হয়তো 100 তলায় সিট চলে যেতে পারে বিজেপি, এবং ভয়ানক পরিস্থিতি হবে। এবং যারা এখন খুব তিরিং বিরিং করছে বিজেপির কিছু লোকেরা, ওরা যারা যারা বুদ্ধিমান, যারা বিজেপির রাজনৈতিক ধারার সঙ্গে বিভিন্ন সময় বহু বছর ধরে যুক্ত, তারা কিন্তু এটা বুঝতে পারছে, তারা অ্যানালাইজ করেছে। তাই দেখবেন তাদের কথাবার্তার ধরন, ভাবনা চিন্তা তারা অন্যরকম। যেগুলো বেশি তিরিং বিরিং করছে, এরা তো 4 তারিখের আগেও বিজেপি করতো না, বা 4 তারিখের আগে এদের আকাশ কুসুম গান, এই তোমাদের মতো যারা বিভিন্ন চ্যানেল চালায়, দেখবে চ্যানেলের মতো কিছু ইউটিউবার ব্লগাররা আছে, যারা 4 তারিখের আগে আকাশ, হাওয়া, বাতাস, গাছপালা, ডাল, পাখি এগুলো নিয়ে ভিডিও করতো, তারা খুব বাড়াবাড়ি করছে, একটু বার বেড়েছে। এবং এই বাড়ার ভাবছে যে বিজেপি বোধহয় আবার ক্ষমতায় আসবে আর অনেক কিছু হবে। কিন্তু এদেরকে কে বোঝায় যে বিজেপি 29 সালে ক্ষমতাচ্যুত হতে চলেছে। 2029 সালের পরে এই গত 15টা বছর বিজেপি সরকার এই ভারতবর্ষের মাটিতে যা যা অন্যায় করেছে, যা যা জনবিরোধী নীতি করেছে, সব কিছুর বিচার হবে। এবং এই বিজেপি সরকারকে কিন্তু আপনি 2004 অব্দি, 1999 থেকে 2004-এ যে বিজেপি সরকার ছিল, তার সঙ্গে মেলাবেন না। ওই সময়ও রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে আমাদের বিরোধিতা ছিল, বিজেপির সঙ্গে এখনও বিরোধিতা আছে, আগামী তো থাকবে, সেটা অন্য বিষয়। কিন্তু সেই 5 বছরে বিজেপি সরকার কিন্তু দেশের সংবিধানকে আমূল পাল্টাতে চায়নি, বা পারেনি। এটা আরও বেটার কথা হবে, কারণ সেই সংখ্যা ওদের ছিল না বা সেই পরিবেশ ছিল না। এখন 2014 থেকে 2026-এর এই পরিস্থিতিতে আমরা কি দেখছি? ওরা নিজেদেরকে মনে করছে ওরা রাজা। মানে সংসদীয় গণতন্ত্রে আজকে আপনি ক্ষমতায় এলেন, কালকে আপনি ক্ষমতাচ্যুত হতে পারেন। আজকে ধরুন আমি ক্ষমতা গেলাম, আগামীকাল আমি ক্ষমতাচ্যুত হতে পারি। আমি এমন কিছু করবো না যাতে ক্ষমতাচ্যুত হয়ে গেলে আমার পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। এটা ইটস এ ভেরি ন্যাচারাল প্রসেস। কেউ হারবে, কেউ জিতবে, কেউ সরকার তৈরি করবে, কেউ বিরোধী দল হবে, বা কেউ শূন্য হয়ে যেতে পারে, তারপরে আবার ঘুরে দাঁড়াতে পারে, যেটা বামপন্থীরা ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু ওরা যেটা করেছে গত 12টা বছর ধরে, ওরা পুরো দেশটাকে ধ্বংস করেছে, দেশ সংবিধানকে শেষ করেছে। এবং ভারতবর্ষের যে মানে মূল যে চিন্তাধারা, এই মূল চিন্তাধারাকে ওরা মৌলবাদে পরিণত করেছে। এবং এর জন্যই ভয় পাচ্ছে যেদিনকার ক্ষমতাচ্যুত হবে, সেদিনকার কোথায় যাবে, আর কোন দেশ কোন জায়গা শেল্টার দেবে, সেটা ভাবতে পারছে না। আর বিশেষ করে বিজেপি নেতাদের থেকেও
নেতারা তো আজ করতে পারছে, যারা তলায় নতুন নতুন বিজেপি হারলে বিজেপি, তারা তারা তো তাদের কোনো ট্রেন নেই, তারা বুঝতে পারছে না তাদেরকে কি হতে পারে, তাদের কি পরিস্থিতি হতে পারে। অন্যদিকে দেখলাম বাঁকুড়ার ইন্দোসে সেখানে একজন যে ছাত্র, নৃশংস ঘটনা। হ্যাঁ, তার বাবাকে রীতিমতো মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে। এবারে আরোপটা উঠছে কিন্তু বিজেপির আরোপ আরোপের ব্যাপার নেই, এটা বিজেপি করেছে, বিজেপি আরএসএস এর লোকেরা এটা করেছে, এটা আরোপের ব্যাপার নেই এখানে কোনো। এখানে এখন বিজেপির কিছু তথাকথিত বাহিনী আইটিসে তারা আরোপ বলতে পারে, এটা আরোপের কিছু নেই। মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপির নাম কেন জড়াচ্ছেন আপনারা, মানে এদের কাছে কি প্রমাণ আছে? বিজেপি না করলে কি তৃণমূলকে বলবে, মানে সিপিএম কে বলবে? আজব ব্যাপার তো। একটা ছেলে, যে ছেলেটি বিজেপির বিরুদ্ধে লড়াই করছিল, সিজেপি মানে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল, এবং ককরোচ জনতা পার্টি একটি কল দিয়েছিল যে বিগত 15 বছর বা 15 বছর কেন, গোটা দেশের যে স্কুল শিক্ষার যে একটা খারাপ পরিবেশ, এই পরিবেশের জন্য তারা স্কুল ভিজিট করছিল, বিভিন্ন স্কুলগুলোকে ভিজিট করা এবং দেখা যে কী পরিস্থিতি পরিবেশ হয়ে আছে। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তো 15 বছর তৃণমূলের আমলে স্কুল এখন ধ্বংস হয়ে গেছে, তো তৃণমূল স্কুল ধ্বংস করেছে, বিজেপির তো এতে রাগ করার কথা না। বিজেপির বরঞ্চ ভাবার কথা যে যেই ছেলেটি গেছিল, সে গিয়ে বরঞ্চ স্কুলের যে খারাপ চিত্র তৃণমূলের আমলে হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা হতো, পরে বিজেপি সরকার সেটা নিয়ে কাজ করতো। আসলে গতকালকে তৃণমূলরাই আজকের বিজেপি, তাই নতুন করে ওদের তো আর মানে ডিফারেন্স কিছু নেই। তৃণমূলকে খারাপ বললে ওদের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাই জন্যই ওই মানে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে তো লোক দেখানো মুখ্যমন্ত্রী বলছেন যে তদন্ত করা না হচ্ছে। না, তদন্ত হোক, আমরা চাই তদন্ত হোক, কিন্তু এরকম তদন্ত অনেক গ্রেপ্তার অনেক কিছুই হয়, কিন্তু ইটস অর্গানাইজ ক্রাইম। আমি আপনাকে বলছি, আমাদের ফেসবুক প্রোফাইলগুলোতে যান, আমরা রাজনৈতিক কর্মী, আমাদের কিছু যায় আসে না, আমাদের কথাবার্তার মধ্যে খালি কিছু বলে থ্রেট, আয় বাঁকুড়ায় আয়, এইখানে আয়। আমি ওদেরকে বলছি আয়, তোকে তুই আয় না, আমরা যাবো, আমরা বাঁকুড়ায় যাব, আমরা পুরুলিয়া যাব, ঝাড়গ্রাম যাব, যেখানে যেখানে যা সব জায়গায় যাব, গিয়ে খুঁজে খুঁজে একদম পিন পয়েন্ট করে করে আমরা কিন্তু এদেরকে আইনি এবং আইনের বাইরেও যে বহির্ভূত ব্যবস্থা আছে সে ব্যবস্থায় বিচার করব। তখন ভাল লাগবে তো। দেখুন, রাজনীতিতে কেউ বিজেপি করবে, কেউ সিপিএম করবে, কেউ কংগ্রেস করবে, কেউ অন্য দল করবে, যাই করতে পারে, তার সম্পূর্ণ ব্যক্তিগত এটা স্বাধিকার বা তার অধিকার। এখানে দাঁড়িয়ে প্রতিবাদলেই প্রতিবাদীকে মেরে ফেলবো, এই ছেলেটির সঙ্গে যা হয়েছে, একটি ছেলে তার সমাজের কথা তুলে ধরার জন্য সে গেছিল, এবং তার বাবাকে বলি হতে হলো। এবং আমার খুব মানে দেখে খুব বেদনাজনক লেগেছিল। কালকে যখন ভিডিওটা দেখছিলাম, মানে ওইটুকু বাচ্চা ছেলে, 19 বছর বা 20 বছর বয়স হবে, সে যে কথাটা বলতে পারলো যে আমাদের কম্পেনসেশন চাই না, আমার বাবার নামে একটা স্কুল হোক। এ কথা আমরা যারা দীর্ঘদিন 12 বছর, কেউ 15 বছর রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করছি, কেউ যুব রাজনীতি করছে, কেউ শ্রমিক সংগঠন করছে, মানে দীর্ঘদিন রাজনীতি করছে আমাদের থেকে কম বয়সী বা আমাদের মতো ছেলেমেয়েরা, তাই এই কথা বলতে পারতো। মানে এর জন্য অনেক জেদ লাগে, অনেক সাহস লাগে। আমরা সত্যি সেলাম জানাই, কুর্নিশ জানাই আব্দুলকে, আব্দুলের পরিবারকে, আব্দুলের ঠাকুমা বা দিদা, মানে যার ছেলে, যে ছেলে হারিয়েছেন, উনি কিভাবে কাঁদতে কাঁদতে ইনকিলাব জিন্দাবাদ বলছে, এতে মানসিক জোর লাগে। আমি অনিশের সময় দেখেছিলাম, অনিশের পরিবারকে এই জোর মানে দেখতে আমি তামান্নার সময় দেখেছি, কিছু ক্ষেত্রে সুদীপ্ত দার সময়ও দেখেছি, মইদুলের সময় দেখেছি, আরও একাধিক। আবার এখানে কেউ ধর্ম টর্ম আনবেন না যে কেন মুসলিম নাম বলছে বেশি, কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে যারা প্রতিবাদী যারা, তাদের পরিবার, যে পরিবাররা আর কি মাথা ঝুঁকিয়ে দেয় না বা শির দ্বারা বিগড়িয়ে দেয় না, সেই পরিবারদেরকে আমি সেলাম জানাই, এবং আব্দুলকে এবং ওর পরিবারকে সেলাম জানাই যে ওরা এত সাহস দেখিয়ে, এতটাই মানে উদ্দীপনা দেখালো এবং এমন সাহস শক্তি দেখালো, যার জন্য নিশ্চিতভাবে বাংলার মানুষের শেখা উচিত, দেশের মানুষের শেখা উচিত। তো অন্যদিকে যেটা দেখছি যে এই যে স্কুলগুলোতে আমরা দেখছি রাজস্থানে কিন্তু স্কুল ভিজিট করাটা বন্ধ করে দিয়েছে, স্কুলগুলো পরিদর্শন করা হচ্ছে। মানে রাজস্থানের স্কুলগুলোর অবস্থা সত্যিই খারাপ। বিজেপি সরকার রাজস্থানে আছে, যদি সরকার মনে করতো যে স্কুলগুলোর অবস্থা ভালো, নিশ্চয়ই কথা করতো না, কারণ স্কুল তো আমার আপনার ট্যাক্সের টাকায় চলে। এখন কেউ ভিডিওতে লিখতে পারে যে তুমি কত টাকা ট্যাক্স দাও, ইনকাম ট্যাক্স। আসলে যারা মাথায় কিছু না থাকলে যা হয়, সকালবেলা উঠে যদি গোবর খায় তাহলে তো স্বাভাবিকতাটাই হয়। আমরা সকলে যা ট্যাক্স দিই, কেউ ইনডিরেক্ট ট্যাক্স দিই, কেউ ডিরেক্ট ট্যাক্স দেয়, তো সেই মধ্যে দিয়ে আমাদের সকলের পয়সা দিয়ে কিন্তু এই সরকারি স্কুল কলেজগুলো চলে, হাসপাতালগুলো চলে। সকলের অধিকার আছে সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলো দেখার, এবং সেখানে আসলে কাজের কাজ কি হচ্ছে, তাদের ট্যাক্সের টাকায় ফুটানি হচ্ছে, ফুর্তি হচ্ছে, নাকি মানুষের কাজে লাগছে। সেভাবেই যে কোনো মানুষের স্কুলগুলো ভিজিট করার অধিকার আছে, যেই রাজনৈতিক দল ক্ষমতা থাকুক
সেই সব জায়গায় সেই স্কুলে যে কোনো লোক যেতে পারে। রাজস্থানের সরকার এই কাজ করেছে, এটা অনৈতিক কাজ, অগণতান্ত্রিক কাজ, সংবিধান বহির্ভূত কাজ, এবং এর বিরুদ্ধে রাদার আমাদের সাধারণ মানুষের রাস্তায় নামা উচিত। আসলে রাজস্থানের সামনের বছর ভোট আছে এবং সেই ভোটে বিজেপি গোহারা হারবে। এই বিজেপি এখন শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কামড় দিয়ে লাভ নেই। রাজস্থান ইট হ্যাজ বিন ডিসাইডেড যে ওখানে রাজস্থানে বিজেপি সরকার পরাজিত হবে। অন্যদিকে পশ্চিমবাংলায় কি বিজেপি সরকার এখন থাকবে? কারণ আমাদের মুখ্যমন্ত্রী তিনি তো বলেছেন যে 100 বছর রাজ করবে। বিজেপি না, এটা তো বোকা কথা। 100 বছর কেন, 100 দিনেই খারাপ অবস্থা। 100 বছর রাজ করবে মানে কি, মানে ভোট ব্যবস্থা তুলে দেবে, মানে এটা তো সেরকম কথা বলা হয়ে গেল। বিজেপি সরকার 3 মাস ক্ষমতায় এসছে, আরও 4 বছরের বেশি ক্ষমতায় থাকার কথা লিখিতভাবে, যদি না তারা 29 সালে ভোটে হারার পর পালিয়ে যায়। আমি চাইবো না সেটা হোক, আমরা সকলে চাইবো তারা 2031 সাল অবধি ক্ষমতায় থাকুক। 2031 সালে পশ্চিমবঙ্গের মানুষ যা করছে, যা ট্রেন্ড, এটা তো মনে হচ্ছে মানে যা পেয়েছে তার থেকে হাফ না, পুরোপুরি সাফ করে দেওয়ার দিকেই যাচ্ছে। কিন্তু তাও আমি গণতন্ত্রে বিশ্বাস করি। সংসদীয় গণতন্ত্রের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে 31 সালের জন্য, 31 সালের অবধি। যদিও সেই ভোটে অনেক কারচুপি আছে, তাও হলো মানে লিখিতভাবে তারা ক্ষমতায় এসছে। আশা করবো এই 5 বছর তারা কিছু হলেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করুক, আর এই ধরনের কথা বলা বন্ধ করুক। 100 বছর থাকবো, 200 বছর থাকবো, 50 বছর থাকবো। বামফ্রন্ট সরকার রাজ্যে 34 বছর যখন ছিল, তারাও কিন্তু বলেনি যে আমরা 30 বছর থাকবো, আমরা 50 বছর থাকবো বা 10 বছর থাকবো। প্রতিটা মানুষ তার যেই টার্মের জন্য ভোট দেয়, সেই টার্মের জন্য তারা সরকারকে নির্বাচিত করে। 31 সালে গিয়ে আবার তারা 5 বছর পর নির্বাচন করবে। তা এটা প্রসেস, টেনিওর ওয়াইজ মানুষ 5 বছরের কাজের মূল্যায়ন করে ভোট দেয়। এটা কোনো রাজতন্ত্র নয় যে 100 বছর থাকবো, 50 বছর থাকবো, 30 বছর থাকবো। যদি মানুষ মনে করতো ভালো কাজ করছে, নিশ্চয়ই রাখবে, কিন্তু আমার মনে হয় না সেই দিকে প্রবণতা আছে। একটাই শেষ প্রশ্ন, এই যে দিমাগি নকশাল বলে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, সেটাও কি পরবর্তীতে সিজেপির মতো একটা কিছু আমরা দেখতে পাবো? আমার তো মনে হচ্ছে এর থেকে বেশি ভয়ানক জায়গায় যাবে। কারণ সরকার যেদিক থেকে প্রতিবাদকে দমন করার চেষ্টা করছে, এবং সরকারের অভিমতটাই হয়ে গেছে, মানে ভাবনাটাই হয়ে গেছে, যে কোনো ধরনের প্রতিবাদকে আমি নকশাল বলে দেবো, চাইনিজ বলে দেবো, পাকিস্তানি বলবো, খালিস্তানি বলবো, বাংলাদেশি বলবো। এটা তো হতে পারে না। মানে কেউ প্রতিবাদ করছে একটা ধরনে বা একটা জায়গায়, সেই জায়গার আশপাশের চরিত্র অনুযায়ী তাকে আমি একটা বিরোধী ট্যাগ দিয়ে দেবো, দেশ বিরোধী ট্যাগ দেবো। দিস ইজ নট ডান। আমার মনে হয় সরকার যদি বুদ্ধিমান হতো বা সরকার যদি বিচক্ষণ হতো, তাহলে সরকার এই ধরনের কথা বলতো না। এবার আমি আপনাকে বললাম, আমি নিজে নকশালবাদের রাজনীতির সঙ্গে সহমত নই, কিন্তু আমি আজকে গর্বের সঙ্গে নিজেকে দিমাগি নকশাল বলছি। কারণ প্রধানমন্ত্রী দিমাগি নকশাল বলতে যেটা বোঝাতে চেয়েছে, সেই বোঝানোর দিক থেকে আমি নিজেকে দিমাগি নকশাল বলছি। আমি তো বারবার বলছি, নকশালবাদের যে রাজনীতি বা ওই যে ধারা, এই রাজনীতিতে আমরা বিরুদ্ধে। আমরা মনে করি মানুষ সংসদীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে, গণ আন্দোলনের মধ্যে দিয়ে পরিবর্তন আনবে। শ্রেণীসূত্রর নাম করে কাউকে খতম করে দেওয়া রাজনীতির বিরুদ্ধে আমরা অবস্থান রেখেছিলাম। তাই তো 77 সালে আমরা মানুষ দায়িত্ব পালন করার জন্য সুযোগ দিয়েছিল, বা তার পরবর্তীকালে একটা বড় সময় দিয়েছে। আসলে পশ্চিমবঙ্গের মাটিতে বা ভারতবর্ষের মাটিতে যারাই নিজেদেরকে মানে বেশি জোর দিয়ে মাওয়িস্ট বলেছে, তারা কেউ মাওয়িস্ট ছিল না, তারা কেউ মমতাইস্ট ছিল, কেউ মোদিস্ট ছিল, ঠিক আছে। আর মোদি যাদেরকে আসলে বলছে মানে আরবান নকশাল বা দিমাগি নকশাল, এরা আসলে নকশালবাদের রাজনীতি না, এটা আসলে প্রতিবাদকে, বিরুদ্ধ কণ্ঠস্বরকে ছোট করার জন্য, খাটো করার জন্য এই ট্যাগ দিচ্ছে, এবং এই ট্যাগই আগামী দিনে নতুন কণ্ঠস্বর, বিরুদ্ধ কণ্ঠস্বরের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে।